রায় কার্যকর করা আমি মনে করি এটাও দেশের স্থিতিশীলতার জন্য একটা বড় একটা উদ্যোগ হবে। এদিকে বাংলাদেশ সরকার হতো না, কাজে দেশে অনেক তো কার্ড দিলেন, এবার তরুণ প্রজন্মকে একটা বেকার কার্ড দেওয়া শুরু করেন। শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলের আইডিবি ভবনে আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষে এক আলোচনা সভায় অংশ নেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি নির্ভরশীল জনগোষ্ঠী তৈরি করছে, কিন্তু এর কারণে কোনো কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। 1 কোটি তরুণদেরকে কর্মসংস্থান বা উদ্যোক্তা তৈরি করতে পারি, তার দ্বারা অনেকগুলো পরিবার উপকৃত হবে, কিন্তু সরকার সেই পথে তো হাঁটলো না। সরকার যেটা ফ্যামিলি কার্ড করলো, একটা নির্ভরশীল জনগোষ্ঠী তারা আবার তৈরি করতেছে এবং তারা মধ্যবিত্ত থেকে ট্যাক্স নিবে, নিয়ে তারা গ্রামে ফ্যামিলি কার্ড দিবে এবং যেটা কোনো আসলে কর্মসংস্থান তৈরি করবে না। আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সরকারকে তার ফাঁসির রায় কার্যকরের আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ। রায় হয়ে গিয়েছে, এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা আমি মনে করি এটাও দেশের স্থিতিশীলতার জন্য একটা বড় একটা উদ্যোগ হবে। এদিকে দুপুরে বাইতুল মোকাররমের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় দলটির মহাসচিব গাজী আতাউর রহমান অভিযোগ করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে ভারত, তবে যে কোনো বিশৃঙ্খলা রুখে দিতে প্রস্তুত ইসলামী আন্দোলন বাংলাদেশ। সরকার হতো না, কাজে দেশে নতুন করে সংকট তৈরি হলে আবারও আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন দলটির মহাসচিব গাজী আতাউর রহমান। মনে রাখবেন এই জুলাই এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন এবং মূলত এটা একটা প্রোপাগান্ডার অংশ। বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় মুখোমুখি নেওয়ার কথা সরকারও ভাবছে এবং আমরাও মনে করি এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। ফলে সেটার জন্য আমরাও চাই যে ফাঁসির রায় কার্যকর হোক, শেখ হাসিনা সহ অন্য যাদের বিরুদ্ধেই এই রায় হয়েছে। এবং শেখ হাসিনা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই নেই, স্বাধীনতাও নেই। শেখ হাসিনা দিল্লিতে আশ্রিত অবস্থায় আছেন। তিনি দেশ থেকে তার নিজের দল, নেতাকর্মী, দেশ সবাইকে ত্যাগ করে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছেন দিল্লিতে এবং এটা পরিষ্কার করেছে বাংলাদেশের জনগণের কাছে, আন্তর্জাতিক বিশ্বে, যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। ফলে শেখ হাসিনার সিদ্ধান্ত শেখ হাসিনার সিদ্ধান্ত না, দিল্লি থেকে তাকে যতটুকু পারমিট করা হয়, পারমিশন দেওয়া হয়, সে অনুযায়ী সে কথা বলেন। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কিভাবে আসবেন, বিচার হবে কি না, এটা মূলত দিল্লির সাথে সিদ্ধান্ত। ঢাকার সাথে দিল্লির কূটনৈতিক রাজনৈতিক বোঝাপড়াই উপর এটা নির্ভর করবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ তো এখন আর কোনো রাজনৈতিক দলই না। শেখ হাসিনার কীভাবে, সেটা তো শেখ হাসিনা ঠিক করবে না। সে কিভাবে আসবে, সে কাদেরকে নিয়ে আসবে, সে সারেন্ডার করবে কি করবে, এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। এবং বাংলাদেশ সরকার এটা কথা বলবে দিল্লির সাথে, এখানে আর কোনো পক্ষ নাই। ফলে এটা সরকার ঠিক করবে তাকে কখন আনবে, কিভাবে আনবে এবং কিভাবে বিচারের রায় কার্যকর করবে, এবং সকল প্রস্তুতি নিয়েই তাকে আনতে হবে। সরকারের এখন পর্যন্ত যে উদ্যোগ আপনার কাছে কি সন্তোষজনক মনে হয়েছে? না, আমাদের কাছে তো সন্তোষজনক মনে হয় নাই। হাসানুল হক ইনুর রায় বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছে এবং সরকারের কোনো প্রতিক্রিয়াও আমরা সেটা পাই নাই। সরকার তো একটা রাজনৈতিক দলও, সেই দলের জায়গা থেকেও কিন্তু আমরা কোনো প্রতিক্রিয়া পাই নাই। ফলে আমরা তো এটা সন্তোষজনক নয়। তবে যেটা কোনো ধরনের অস্থিতিশীলতা এবং শেখ হাসিনাকে কেন্দ্র বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার যদি কোনো ধরনের পায়তারা প্রচেষ্টা হয়, সরকার যদি সেটাকে প্রশ্রয় দেয়, এটা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন সরকারই হবে। বাংলাদেশের আপামর জনগণ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সকল পক্ষই, 30,000 আহত, 1400 শহীদ পরিবার, আমরা সকলেই প্রস্তুত আছি। বাংলাদেশে লোডশেডিং আছে না নাই?
অনেক তো কার্ড দিলেন, এবার তরুণ প্রজন্মকে একটা বেকার কার্ড দেওয়া শুরু করেন। এত বছরের ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গে কিভাবে এই ধরনের একজন বিবেকবোধ যে বিসর্জন দিয়ে দিয়েছে, এই ধরনের একজন মুখ্যমন্ত্রী কিভাবে হয়? সংসদে আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলছে যে বাংলাদেশে নাকি কোনো বিদ্যুতের সংকট নাই। বলে যে যেটা লোডশেডিং হচ্ছে সেটা লোডশেডিং না, বাংলাদেশে কোনো বিদ্যুৎ সংকট নাই। এখন আপনারা আমাদের এই উল্লাপাড়াবাসী, সর্বস্তরের অভ্যুত্থানের ছাত্র জনতা, আপনারা আপনাদের জায়গা থেকে রায় দেন, বাংলাদেশে লোডশেডিং আছে না নাই? উল্লাপাড়াতে লোডশেডিং আছে না নাই? আমরা আমাদের প্রিয় মন্ত্রী, আমাদের বিদ্যুৎ মন্ত্রীকে বলতে চাই, 63 জেলা বাদ দিলাম, আপনার এই জন্মভূমি জেলার মানুষও সাক্ষী দিবে যে এই উল্লাপাড়া সিরাজগঞ্জেও লোডশেডিং হয়। তাহলে আমরা শুধু কথার ফুলঝড়ি দেখতে চাই না, আমরা কথার সাথে কাজের মিল দেখতে চাই, আমরা কাজের বাস্তবায়ন দেখতে চাই। বিএনপি সরকার তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিল তারা তাদের এই 1.5 বছরের মেয়াদে 1.5 বছরের মধ্যে তারা 1 কোটি কর্মসংস্থান তৈরি করতে হবে। 4 মাস থেকে 4.5 মাস হয়েছে, আপনারা বলেন 1 কোটি তো দূরের কথা, আপনাদের উল্লাপাড়ার মানুষের নতুন করে 1000 সরকারি কর্মসংস্থান তৈরি হয়েছে? কর্মসংস্থান তৈরি হয়েছে? হয় নাই। যেই মানুষগুলো অভাবে থাকতো সেই মানুষগুলোর অভাব আরো বৃদ্ধি পাচ্ছে। আমাদের তরুণ প্রজন্মের মুখে নতুন কথা এসেছে, অনেক তো কার্ড দিলেন, এবার তরুণ প্রজন্মকে একটা বেকার কার্ড দেওয়া শুরু করেন। সংগ্রামী উল্লাপাড়াবাসী, আমরা আমাদের বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলেন, আপনারাও নিপীড়িত নির্যাতিত ছিলেন। এই বাংলাদেশের তরুণ প্রজন্মের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই নতুন বাংলাদেশ, তাদের জন্য আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারেন, এখানে আমার এমন অনেক ভাই আছে, অনেক বাবা চাচা আছে যাদের সন্তানেরা অনার্স মাস্টার্স শেষ করেছে, বছরের পর বছর যায়, একটা চাকরির ব্যবস্থা হয় না। যেদিন এই তরুণ প্রজন্ম এই চাকরির অভাবে বিক্ষুব্ধ হবে, ওই দিন এই বাংলাদেশে কর্মসংস্থানের অভাবে বেকারদের দ্বারা আরেকটা অভ্যুত্থান হবে। আমরা আপনাদেরকে আহ্বান করব, আপনারা এই আমাদের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আমরা আরেকটা দাবি নিয়ে আপনাদের কাছে এসেছি, সেই দাবিটি হচ্ছে আমাদের যে সীমান্ত, এই সীমান্তটাকে রক্ষা করতে হবে। আপনারা দেখে থাকবেন, পশ্চিমবঙ্গের একজন নামকাওয়াস্তে মুখ্যমন্ত্রী হয়েছে, তথাকথিত মুখ্যমন্ত্রী হয়েছে। এই ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গ, আমাদের দুঃখ লাগে, এত বছরের ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গে কিভাবে এই ধরনের একজন বিবেকবোধ যে বিসর্জন দিয়ে দিয়েছে, এই ধরনের একজন মুখ্যমন্ত্রী কিভাবে হয়? এই মুখ্যমন্ত্রী ঘোষণা দিচ্ছে বাংলাদেশে নাকি 10,000 পুশিন করা হয়েছে, তারা নাকি আরো পুশিনের প্রক্রিয়া নিচ্ছে। তাহলে আমার এই পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কোথায় থাকে যখন একটা দেশের মুখ্যমন্ত্রী আমার সার্বভৌমত্বকে এভাবে হুমকি দেয়? আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আমার ওই সীমান্ত দিয়ে একজন পুশিন আমরা দেখতে চাই না, আমার ওই সীমান্তে একটা হত্যা আমরা দেখতে চাই না। সম্মানিত ছাত্র জনতা, একটা বিষয় মনে রাখবেন, আমার এই বাহিনী, আমার এই বিজিবিকে এতদিন ধরে দুর্বল করে রাখা হয়েছিল। আমার সীমান্তে একটার পর একটা হত্যা হয়েছে আওয়ামী লীগের আমলে, বিজিবিকে প্রতিরোধ করতে দেওয়া হয় নাই। আমরা বিএনপিকে স্পষ্ট করে বলি, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, তাদেরকে সর্বোচ্চ শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। আমার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে যাই, আগামীর বাংলাদেশের রাজনীতি, এই দলাদলির রাজনীতি যদি হয়, কোনোদিন বাংলাদেশ ঠিক হবে না। রাজনীতি হতে হবে ভালো আর খারাপের মধ্যে রাজনীতি, ন্যায় আর অন্যায়ের মধ্যে রাজনীতি, মজলুম আর জালিমের মধ্যে রাজনীতি।
শেখ হাসিনার দেশে ফেরা কিংবা তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানো এই ব্যাপার নিয়ে যখন একেবারে তালগোল অবস্থা, গতকালকেও আমরা বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে এটা নিয়ে কথা বলতে দেখেছি। এই ব্যাপারগুলো নিয়ে যখন কথা হচ্ছে তখন আজকে বিকেলে পৃথিবীর অন্যতম প্রধান সংবাদ মাধ্যম রয়টার্স তারা রীতিমতো বোমা ফাটিয়েছে। তারা নিশ্চিত করছে এবং এই প্রথমবারের মতো রয়টার্স শেখ হাসিনার সঙ্গে সরাসরি কথা বলে সাক্ষাৎকার নিয়েছে এবং সেই সাক্ষাৎকার এটাই প্রথম কোনো গণমাধ্যম ইমেল সাক্ষাৎকারের বাইরে শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে সাক্ষাৎকার নিয়েছে এবং সেই সাক্ষাৎকারে বেরিয়ে এসেছে শেখ হাসিনা নিশ্চিত করেছেন তিনি দেশে ফিরছেন এবং সেই সময়টা হচ্ছে ডিসেম্বর এবং তার সাথে আরও অনেকে থাকছে, তিনি একা ফিরছেন না। সব কিছু মানে তার মৃত্যুদণ্ড হতে পারে এটা জেনেই তিনি দেশে ফিরছেন, ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, এই তথ্য রয়টার্স নিশ্চিত করছে। রয়টার্স যখন এই তথ্য নিশ্চিত করছে তখন সিএসবি নিউজ, হিন্দুস্তান টাইমস সহ দুনিয়ার তাবৎ গণমাধ্যমে এটা খবর হতে শুরু করেছে। কি বলছে, বিস্ফোরক তথ্য কি কি বের করে আনলো রয়টার্স, চলুন একটু বোঝার চেষ্টা করি। কারণ বাংলাদেশের গণমাধ্যমে এই খবর খুব একটা গুরুত্ব দিয়ে প্রকাশ করা নাও হতে পারে, কারণ কদিন আগেই এনডিটিভিতে শেখ হাসিনার দেয়া সাক্ষাৎকারকে কেন্দ্র করে বাংলাদেশের গণমাধ্যম যখন সেটা উদ্ধৃত করে নিউজ করেছিল তখন কিন্তু প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এক ধরনের হুমকি দিয়েছিলেন যে শেখ হাসিনার যে কোনো ধরনের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে, কিন্তু শেখ হাসিনার বক্তব্য কেউই কিন্তু প্রচার করছে না। কোনো একটা গণমাধ্যমে হওয়া খবর সংবাদের গুরুত্ব অনুসারে সেটা রিপ্রিন্ট করছে, এটা কোনোভাবেই কোনো গণমাধ্যমের শেখ হাসিনার বক্তব্য প্রচার হয় না, এরকম বিশ্লেষণও সাংবাদিকদের আমরা করতে দেখেছিলাম। রয়টার্সে নতুন করে কি বললেন তিনি, কি কি কথা উঠে আসলো, স্পেসিফিক কোন কোন বিষয় উঠে আসলো, ডিসেম্বরকেই তিনি কেন বেছে নিচ্ছেন এবং তিনি যেটা বলছেন সরাসরি টেলি কথোপকথনে যে সাক্ষাৎকার তিনি দিয়েছেন সেই সাক্ষাৎকারে এই প্রথম প্রশ্নের পাল্টা প্রশ্ন, উত্তরের পাল্টা প্রশ্ন এটা করার স্কোপ পেয়েছিল রয়টার্স। কি উঠে আসলো সেই সাক্ষাৎকারে, চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি। পার্টির অন্যান্য নেতাদেরকে নিয়ে তিনি সারেন্ডার করার জন্যই ডিসেম্বরে দেশে ফিরবেন এই ঘোষণা দিয়েছেন। তার মানে এখানে একটা নতুন তথ্য আছে, তিনি একা না, তার সাথে তার দলীয় নেতারাও থাকবেন। সেই ক্ষেত্রে কোন কোন নেতাকে তিনি বেছে নেবেন বাংলাদেশে সারেন্ডার করে কারাগারে যাওয়ার জন্য, সেটাই এখন দেখার বিষয়। রয়টার্সের এই প্রতিবেদন আমরা যখন দেখছি তখন রয়টার্স এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। তাদের ফেসবুক পোস্টটা দেখে নিন, সেখানেও তারা বলছে এক্সক্লুসিভ আউস্টেড বাংলাদেশি প্রাইম মিনিস্টার Sheikh Hasina facing a death sentence back home where her party is banned, told Reuters she and senior party colleagues plan to return from exile in India around December and surrender. এই বক্তব্য ফেসবুকে দিচ্ছে এবং তারা যখন এটা প্রকাশ করছে তখন আমরা দেখছি যে আমেরিকা ভিত্তিক গণমাধ্যম সিএসবি নিউজ তারাও এই খবরটা নিশ্চিত করছে। তাদের ফটোকার্ডটা দেখে নিন, সেখানে তারা বলছে ডিসেম্বরেই নেতাকর্মী সহ দেশে ফিরছেন শেখ হাসিনা। তারা রয়টার্সের উদ্ধৃতি দিয়েই এই খবরটা প্রকাশ করছে। এই খবর যখন তারা দিচ্ছে তখন হিন্দুস্তান টাইমসও এটা নিয়ে খবর করছে। হিন্দুস্তান টাইমস সহ ভারতের বহু গণমাধ্যমে এটা প্রকাশিত হয়ে গেছে। এরই মাঝে হিন্দুস্তান টাইমসের শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে দে মে কিল মি, শেখ হাসিনা প্ল্যান্স ডিসেম্বর রিটার্ন টু বাংলাদেশ, ওয়ান্স ডেথ টু কাম অন ওন সোল। হিন্দুস্তান টাইমসের শিরোনামটা এরকম। রয়টার্স কি বলছে, রয়টার্সের প্রতিবেদনে মূল যে চারটা ব্যাপার উঠে এসেছে সেখানে হচ্ছে ক্ষমতাচ্যুত বাংলাদেশি নেত্রী রয়টার্সকে বলেছেন দেশে ফিরলে তার মৃত্যু ঝুঁকি রয়েছে। হাসিনা বলেছেন তিনি ও দলের কর্মীরা স্বেচ্ছায় ফেরার পর আদালতে আত্মসমর্পণ করবে। বলছেন মৃত্যুদণ্ড সত্ত্বেও পরিকল্পিত প্রত্যাবর্তন নিয়ে ঢাকার সঙ্গে কোনো যোগাযোগ নয়। শেখ হাসিনা বলছেন অর্থাৎ তিনি সরকারের সঙ্গে
কিংবা ঢাকার সঙ্গে কোনো ধরনের কোনো দফারফা করতে চান না। তারপরে তিনি বলেছেন হাসিনা তার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিও জানিয়েছেন। এবার যাই একটু বিস্তারিততে। ক্ষমতাচ্যুত বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি দেশে ফিরে মৃত্যুদণ্ডের মুখোমুখি এবং যেখানে তার দল নিষিদ্ধ, রয়টার্সকে বলেছেন যে তিনি এবং তার দলের জ্যেষ্ঠ সহকর্মীরা ডিসেম্বরের মধ্যেই ভারত থেকে নির্বাসন শেষে ফিরে এসে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। দক্ষিণ এশিয়ার দেশটির দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা নেত্রী বলছেন তিনি এবং তার আওয়ামী লীগের সদস্যরা 2 বছর আগে পালিয়ে যাওয়া দেশে স্বেচ্ছায় ফিরে এসে আদালতে হাজিরা দেওয়ার লক্ষ্য নিয়েছেন, অর্থাৎ সিদ্ধান্ত নিয়েছেন তারা আদালতে আত্মসমর্পণ করবেন। এর মাধ্যমে বাংলাদেশ তার সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক প্রতিপক্ষের মোকাবেলার পদ্ধতিকে পরীক্ষা করবে। ফিরে এলে তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। এই বৃহস্পতিবার গভীর রাতে এবং শুক্রবার সকাল পর্যন্ত প্রায় 1 ঘন্টা ব্যাপী টেলিফোন সাক্ষাৎকারে বলেন 78 বয়সী এই নেত্রী, অর্থাৎ টেলিফোন সাক্ষাৎকারে যেটা সাক্ষাৎকারটা নেওয়া হয়েছে টেলিফোনে কথোপকথনের মাধ্যমে, এই প্রথম কোনো গণমাধ্যম শেখ হাসিনার সঙ্গে সরাসরি কথা বলল। আর কোনো গণমাধ্যম, বিশ্বের আর কোনো গণমাধ্যম সরাসরি কথা বলতে পারেনি, সবাই ইমেল সাক্ষাৎকার নিয়ে ছাপিয়েছিল। সুতরাং এই সাক্ষাৎকারটার গুরুত্ব অন্যগুলোর চাইতে অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। তিনি বলছেন তবুও আমাকে যেতে হবে। আমার দলের নেতাকর্মীরা প্রচণ্ড দমনপীড়নের শিকার হচ্ছেন। যদি মৃত্যু আসে আমি চাই তা যেন আমার নিজের মাটিতেই আসে, যেখানে আমার বাবা মা সমাহিত এবং যেখানে তাদের রক্ত ঝরেছিল। নির্বাচনের কারণে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন হবে কিনা সেই প্রসঙ্গে তিনি বলছেন যে একাধিক মেয়াদে 20 বছর প্রধানমন্ত্রীত্বের অবসান ঘটিয়ে বিক্ষোভের মুখে 2024 সালে বাংলাদেশ থেকে চলে যান শেখ হাসিনা। ছাত্র নেতৃত্বের এক গণঅভ্যুত্থানে প্রাণঘাতী দমনপীড়নের নির্দেশ দেওয়ায় দেশটির যুদ্ধাপরাধ আদালত নভেম্বরে তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। তিনি নির্বাসন থেকে এই অভিযোগ অস্বীকার করে আসছেন, অর্থাৎ শেখ হাসিনা তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো অস্বীকার করছেন, সেটা বলছে রয়টার্স। 2 বছরের অস্থিরতার পর ঢাকা সরকার স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করায় তার প্রত্যাবর্তন পোশাক রপ্তানির এই শক্তিশালী দেশটিতে রাজনৈতিক বিভাজন আরও তীব্র করতে পারে, অর্থাৎ শেখ হাসিনা ফিরে আসা রাজনৈতিক বিভাজন তৈরি করতে পারে আরও বেশি, এটা রয়টার্স মনে করছে। অন্যদিকে এটি ভারতের সঙ্গে তিক্ত সম্পর্কের উন্নতি ঘটাতে পারে, যা নয়াদিল্লি তাকে আশ্রয় দেওয়ার পর তীব্রভাবে অবনতি হয়েছিল। অর্থাৎ রয়টার্স বলছে শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরে আসেন তাহলে ভারতের সঙ্গে যে তিক্ত সম্পর্ক সেই তিক্ত সম্পর্কের অবসান ঘটতে পারে 1। 2, শেখ হাসিনা ফিরলে রাজনৈতিক পরিস্থিতি সংঘাতময় হতে পারে, যেটা আমরা একাধিক ভিডিওতে বলেছি যে শেখ হাসিনা ফিরলে বর্তমান সরকার উভয় সংকটে পড়তে পারে। একটা হচ্ছে বিরোধী দলের চাওয়া তার শাস্তি কার্যকর করা, অন্যদিকে শাস্তি কার্যকর করতে গেলে আওয়ামী লীগ যদি মাঠে নেমে যায় তখন পরিস্থিতি ট্যাকেল দেওয়াটাও সরকারের জন্য একটু কঠিন হতে পারে। এই ব্যাপারে এই প্রথম তিনি তার প্রত্যাবর্তনের একটি সময়সূচি ঘোষণা করেছেন, আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলছেন, কিংবা অন্য নির্বাসিত আওয়ামী লীগ নেতারাও তা করবেন বলে তিনি নিশ্চিত করছেন। তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড রয়েছে। রয়টার্স দলের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি বা তারা কোথায় আছেন তা নিশ্চিত হতে পারেনি। তিনি বলেন ঢাকার কর্তৃপক্ষ আমাকে ফিরিয়ে নিতে চায়, আমাকে ফেরত পাঠানোর জন্য তারা বারবার ভারতে চিঠি পাঠাচ্ছে, আমি নিজেই চলে যাব। অর্থাৎ ভারতকে ফেরত পাঠানো লাগবে না, আমি নিজেই চলে যাব। হাসিনার মন্তব্যের বিষয়ে মতামত জানতে চাওয়া হলে বাংলাদেশ সরকারের মুখপাত্ররা কোনো সাড়া দেননি, অর্থাৎ এই ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি রয়টার্সকে। হাসিনার মন্তব্যের বিষয়ে মতামত জানতে চাওয়া হলে বাংলাদেশ সরকারের মুখপাত্ররা কোনো সাড়া দেননি। মন্তব্যের অনুরোধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি। এপ্রিলে মন্ত্রণালয়টি জানিয়েছিল তারা তাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে এবং নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চায়।
একসময়ের গণতন্ত্রের রক্ষক ভিন্ন মত দমনের অভিযোগে অভিযুক্ত, অর্থাৎ একসময়ই যিনি গণতন্ত্রের রক্ষক ছিলেন তিনি ভিন্নমত দমনের যে অভিযোগ সেই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। শেখ হাসিনা প্রসঙ্গে রয়টার্স বলছেন যে একটি সামরিক অভ্যুত্থানে তার পিতা একজন স্বাধীনতার নেতা এবং পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করার পর শেখ হাসিনা পাদপ্রদীপের আলোয় এসেছিলেন। তারপরে তার রাজনৈতিক জীবনের বর্ণনা দেওয়া হচ্ছে এবং গত আন্দোলন যেটা জুলাই আন্দোলন, সেখানে জাতিসংঘের রিপোর্টে 1400 জন মৃত্যুর যে খবর সেই খবরটাও বলা হচ্ছে। শেখ হাসিনা যেটা বলেছেন রয়টার্সকে সর্বশেষ, সেটা হচ্ছে জনগণকে সিদ্ধান্ত নিতে দিতে হবে, অর্থাৎ জনগণই সিদ্ধান্ত নেবেন। শেখ হাসিনা বলেছেন জনগণকেই সিদ্ধান্ত নিতে দিন। গণমাধ্যমের প্রতিবেদন এবং সরকারি কর্মকর্তাদের ভাষ্যমতে তার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগের বহু কর্মী গ্রেপ্তার, আইনি মামলা, শারীরিক আক্রমণের শিকার হয়েছেন। হাসিনা বলেছেন দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ঢাকার সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং ন্যায় বিচার গোপন আলোচনার বিষয় নয়, মানে এখানে গোপন আলোচনার কোনো ব্যাপার নেই। তিনি বলেন কারাবাস নিয়ে তিনি চিন্তিত নন, কারণ এর আগেও তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন। পিতার হত্যাকাণ্ডের পর 1981 সালে নির্বাসন থেকে ফিরে আসার পর সামরিক শাসনের বিরুদ্ধে চলা অভিযানে তিনি বারবার আটক হন। 2007 সালে একটি সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারও তাকে জেলে নিয়েছিল, সেই ব্যাপারগুলো তিনি বলেছেন। তিনি বলেছেন যে মানে এই যে তার বাসভবনের দিকে জনতা এগিয়ে আসায়, প্রাণনাশের হুমকি পাওয়ায় তিনি এবার পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তিনি বলেছেন যখন কোনো সরকার দীর্ঘদিন ধরে কাজ করে তখন ভুল হতেই পারে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তিনি বলছেন যে তার ভুল হতে পারে, কোনো সরকারই ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু একটি সরকারের ভালো মন্দ, ন্যায় অন্যায় বিচার করার অধিকার জনগণের। আমি সেই বিচারের ভার জনগণের উপরেই ছেড়ে দিই। হাসিনা বলেছেন আওয়ামী লীগ পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে তিনি বাংলাদেশের 300টি সংসদীয় আসনের মধ্যে 125টি আসনে অনলাইন বৈঠক করেছেন। 125 আসনে তিনি অনলাইন বৈঠক করেছেন, সেই তথ্য তিনি রয়টার্সকে জানিয়েছেন। তার মানে এখনো 175টি আসনের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। তিনি বলেন তারা হয়তো আমাকে দোষী সাব্যস্ত করেছে এবং আমি হয়তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না, কিন্তু তারা আওয়ামী লীগকে কেন স্থগিত করবে? আমরা যদি ভুল করে থাকি তবে জনগণই তার সিদ্ধান্ত নিক, অর্থাৎ আওয়ামী লীগ যদি ভুল করে থাকে তাহলে সেই সিদ্ধান্ত জনগণের উপরে ছেড়ে দেওয়ার কথা বলছেন। যে কথাটা অনেকেই বলেছেন যে রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে, আদালতের মাধ্যমে যে কোনো ফরম্যাটে নিষিদ্ধ করার যে প্ল্যান, সেই প্ল্যানটা ঠিক নয়। অনেকে এটাও বলেছেন যে 24-এর শেখ হাসিনা সরকার পতনের পরে 3 মাসের মধ্যে যদি নির্বাচন হতো তাহলে কিন্তু জনগণই তাদেরকে ভোট দেয়া থেকে বিরত থাকতো, সুতরাং তাদের দলের অবস্থা এমনিতেই খারাপ হয়ে যেত। কিন্তু ইউনূস সরকারের অনেক দিন ক্ষমতায় থাকার যে খায়েশ, সেই খায়েশ এবং অপশাসনের জন্য আওয়ামী লীগ অনেকটা প্রাসঙ্গিক হয়ে গেছে। অনেকে ভাবতে শুরু করেছেন যে মানে আওয়ামী লীগকে তাড়িয়ে যদি এরকম অবস্থা হয় তাহলে তো আওয়ামী লীগই ভালো ছিল, এরকম বক্তব্য কিন্তু অনেকের মুখ থেকে বেরিয়েছে। সুতরাং ইউনূস সরকারের ব্যর্থতা, অপশাসন এবং অনেক দিন ক্ষমতায় থাকার খায়েশের কারণেই আওয়ামী লীগ 2 বছর যেতে না যেতেই কিন্তু অনেকের কাছে প্রাসঙ্গিক হয়েছে এবং আওয়ামী লীগের নেতারা এখন দেশে ফেরার সাহস করছেন। এমনকি শীর্ষ নেতা শেখ হাসিনা এবারের ঘোষণাটা একেবারে স্পষ্ট, যেহেতু কথোপকথন করেছেন একেবারে টেলিফোনে ডিরেক্ট, সেহেতু এবারে আর ওই ইমেলে লিখিত ব্যাপার না যে লেখার সময় অনেক কিছুই সাজিয়ে গুজিয়ে লেখা যায়, কিন্তু যখন কথা বলা যায় তখন কিন্তু মনের অজান্তেই অনেক কথা বেরিয়ে আসে। এই ঘোষণাটাকে আমার মনে হয় যে গুরুত্ব দেওয়ার যথেষ্ট কারণ এখন তৈরি হবে। এখন দেখার বিষয় যে এই বক্তব্য কোন দিকে গড়ায়। এবং গতকালকেও আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, কিন্তু সেটা খুব দ্রুত সম্ভব নয়, সেটা সময় প্রয়োজন। এরকম কথা যখন বলছেন তখন শেখ হাসিনা যদি ডিসেম্বরের মধ্যেই ফিরে আসেন তাহলে তো বোধহয় সরকারের ওয়েলকাম জানানোরই কথা, যে আসেন, আপনি আসেন, আইনের মোকাবেলা করেন, তাহলে তো ভালোই, সবার মানে সব কুলি রক্ষা হয়। এতে মনে হয় সরকারের আপত্তি থাকার কথা নয়। এবং শেখ হাসিনার জন্য যদি ট্রাভেল পাস প্রয়োজন হয় সেটাও বোধহয় সরকারের দেয়া উচিত। দর্শক, আপনার কি মনে হয়?
কোন পরিস্থিতির দিকে যাচ্ছে বিষয়গুলো। আর তার চাইতেও বড় প্রশ্ন, শেখ হাসিনা নিজেই ফিরতে চাইছেন যখন তার ঘাড়ের উপরে মৃত্যুদণ্ডের বোঝা চেপে আছে। এই যে ফেরার সাহস, এই সাহসটা তিনি কোথায় থেকে পাচ্ছেন? আন্তর্জাতিক পর্যায় থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।